স্যার, ওড়না ছাড়েন, এটা কেমন অসভ্যতা দেখায়। ভয় পাওয়ার কিছু নেই, আজকে তোমাকে ফিজিক্যাল সাবজেক্ট নিয়ে শেখাবো। ভয়ে সেদিন ক্লাস থেকে এক দৌড়ে ছুটতে ছুটতে বাড়ি এসে পৌঁছালো মীরা। ওকে দেখে ওর মা অবাক হয়ে গেল, জিজ্ঞেস করলো, কি হলো রে, এভাবে হাঁপাচ্ছিস কেন? মীরা শ্বাস নিয়ে বলল, আজকে মনিরুজ্জামান স্যার আমার ওড়না ধরে টান মেরেছিল। মীরার মা ভয়ের কণ্ঠস্বরে বলল, মা, তোর কিছু করেনি তো? এখনো যে শিক্ষক নামে হায়না জানোয়ার আছে তা জানা ছিল না। মীরা বলল, কিছু করার সুযোগ দিইনি, তার আগেই হাতটা টান মেরে আমি চলে এসেছি। মীরার বাবা বলল, ভালো করেছিস মা, ওরা তো শক্তিশালী লোক, কিছু বললে আবার যদি ক্ষতি করে, তাই দেখ এরপর কিছু বলে নাকি, তারপর দেখা যাবে। 17 বছরের ছাত্রীকে ক্লাস ফাঁকা পেয়ে আকাম করার চেষ্টায় ছিল মনিরুজ্জামান স্যার। মানবতা আর ভয়ের কারণে সেদিন মীরা কাউকে কিছু বলেনি, কিন্তু মীরা যেমন ভীতু তেমনই ডেঞ্জারাস একটা মেয়ে। কোনো মতেই হার মেনে নেওয়ার মতন নয় সে। তাই সে সিদ্ধান্ত নিল থানায় গিয়ে ওসি স্যারকে সব জানাবে। পরদিন সকালে সে থানায় গেল। সব শুনে ওসি বললেন, শিক্ষকটা কি এমনি এমনি তোমার হাত ধরেছিল? নিশ্চয়ই এতে তুমি কিছু করেছিলে। আপনি আমার দোষ দেখছেন স্যার? দাঁড়াও, তুমি যা বলবে মোবাইলে ভিডিও করে রাখি, পরে দেখে নেব কি করা যায়। সব বলে মীরা বাসায় চলে আসে। মীরার আবার আগে থেকেই কেমন জানি শখ মাকড়সা পালন করার। এরপর মীরা যেখানেই মাকড়সা দেখতে পায় সেখান থেকে মাকড়সাকে ধরে কৌটায় বন্দি করে রাখে। ধরতে ধরতে অনেকগুলো মাকড়সা হয়ে গেছে, তাই সে তার বাড়ির বারান্দায় মাকড়সার ঘর বানিয়ে ফেলেছে। ধরতে পারেন ছোটোখাটো একটা চিড়িয়াখানা। এলাকার মানুষ এখন মীরাকে মাকড়সা পাগলি বলেই ডাকে। সে জানতো এখানে অনেক বিষাক্ত মাকড়সাও আছে। একদিন সে একটা মাকড়সার কামড়ও খেলো। ভাগ্য ভালো ছিল সেটা তেমন বিষাক্ত ছিল না, তাই তেমন কিছু হয়নি। তার বোন রাগের চোটে বলেই ফেলল, দেখবি তুই একদিন এই মাকড়সার কামড়েই মরবি। মীরা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মীরা কলেজ ড্রেস পরে কলেজের দিকে রওনা হলো। সকাল থেকে একটু একটু বৃষ্টি পড়ছিল। শহরের ডোবাগুলো প্রায় জলে ভরে গেছে। টপ টপ বৃষ্টির ফোঁটাতে যেন মনটা দোলা দিচ্ছে। গাছের পাতাগুলো ভিজে যেন চুপসে গিয়ে নেতিয়ে পড়েছে। দুটি কুকুর ভেজা শরীরে আশ্রয় নিয়েছে বড় বটগাছের তলায়। এদিকে কলেজে আসতেই হালকা টুপটাপ বৃষ্টি ধরেছে মনিরুজ্জামান স্যারকে। বাইক নিয়ে খুব জোরে ছুটছে কলেজের উদ্দেশ্যে, কিন্তু কিছু পথ ছুটতেই জোরে বৃষ্টি শুরু হলো। কাক ভেজা হয়ে একটা বন্ধ দোকানের বারান্দায় দাঁড়ালো। ইস, মস্ত বড় ভুল হয়ে গেছে, রেনকোটটা বাড়িতেই রেখে এসেছেন উনি। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সকাল প্রায় 9:30 বাজে। বৃষ্টি বেশিক্ষণ চলে কলেজ যেতে লেট হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালেন। মনিরুজ্জামান স্যার ঠিক তখনই দেখতে পেলেন মীরা ওই দোকানের বারান্দায় এসে দাঁড়ালো। মেয়েটার গায়ের স্কুল ড্রেস ভিজে পুরো সপ করছে। বৃষ্টির ঝাপটা এসে লাগছে মীরার গায়ে। সিগারেটখানা শেষ করে বহমান জলের স্রোতে পটরিটা ফেলে দিয়ে মেয়েটার দিকে তাকালেন মনিরুজ্জামান স্যার। হু হু করে কাঁপছে মেয়েটা, গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে গেছে। বৃষ্টিতে ভিজলে এমনি মেয়েদের অন্যরকম লাগে। মনিরুজ্জামান স্যারের মধ্যে টেনশন শুরু হলো। বৃষ্টি শেষ হতে চলল, রাস্তা দিয়ে লোকজনের যাতায়াত শুরু হয়েছে। কলেজ যেতেই মনিরুজ্জামান স্যারের ভিতরটা ডিপ ডিপ করতে লাগলো। এই 52 বছর বয়সেই শরীরের মধ্যে এত গরম এর আগে কখনো অনুভব করেনি। কলেজ শেষে মীরা বাড়িতে আসলো। বাড়িতে এসেই ভাবতে লাগলো স্যারটার নজর ভালো ছিল না, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মীরা তার মাকে বলে কয়েকদিন কলেজে যাওয়া বন্ধ করে দিল, আর তার পোষা মাকড়সাগুলোর সাথেই সময় কাটাতে লাগলো। কয়েকদিন আগে ওর এক আঙ্কেল রেডব্যাক স্পাইডার নামে একটি মাকড়সা এনে দিয়েছে। মাকড়সাটার লম্বায় মাত্র 0.4 ইঞ্চি। রেডব্যাক স্পাইডারের আকৃতি একটা দেশলাই কাঠির বারুদের অংশের মতোই। সম্ভবত এই মুহূর্তে এটাই পৃথিবীর বিষাক্ত মাকড়সা। মীরা মাকড়সাটার নাম দিয়েছে সিংহ।
গত কয়েকদিন ধরে এই মাকড়সাটাকেই বশে আনার চেষ্টা করছিল মীরা। তারপর একদিন মীরা কলেজে ঢুকতেই, মীরা, ছুটির পর অফিস রুমে দেখা করো, মনিরুজ্জামান স্যার বলে ওঠেন। মীরা তো কথাটা শুনেই হতবাক। এতদিন পর কলেজে এসেছে, তাও স্যার আমায় মনে রেখেছে। মীরা আবার কলেজ আসার সময় তার সিংহ মাকড়সার কৌটোটা সাথে নিয়েই আসে। দেখতে দেখতে ছুটির ঘন্টা পড়ল, সবাই চলে গেল। কলেজের সব শিক্ষার্থী হই হই করে বাড়ি ফিরে গেছে। সকল শিক্ষকগুলো একে একে চলে যাচ্ছে। অফিস রুমে ঢুকে মনিরুজ্জামান স্যারের সামনে এসে দাঁড়ালো মীরা। মনিরুজ্জামান স্যার কেরানিকে বললেন গেটটা লাগিয়ে আসতে। কেরানি পলাশ আবার মনিরুজ্জামান স্যারের পেয়ারের লোক। মীরা আসলে ঠিক বুঝতে পারছে না এই মুহূর্তে তাকে কি করতে হবে। মীরা যাবার জন্য চিন্তা ভাবনা করলো, কিন্তু একটু আর চোখে তাকিয়ে দেখলো গেটটা তালা দেওয়া। বুঝতে পারলো হয়তো মীরার সাথে আজ খারাপ কিছু হতে যাচ্ছে। এখন কয়েকটা কাকের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। ছাত্রছাত্রীদের জ্বালায় যে পাখিগুলো সারাদিন গাছের ওপর কিচিরমিচির করার সাহসটুকুও পেত না, এখন পাখিগুলো মাটিতে নেমে এসে খুপে খুপে খাবার খাচ্ছে। মীরা বলতে লাগলো, স্যার কি বলবেন, কেন ডাকলেন? মনিরুজ্জামান স্যার চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, থানায় গিয়ে কমপ্লেন করতে যাওয়া? আজ তোকে বোঝাবো কমপ্লেন করলে কি হয়। কাঁদো কাঁদো গলায় মীরা বলল, প্লিজ স্যার, আমায় ছেড়ে দিন আর আমাকে যেতে দিন। হ্যাঁ, যেতে তো দেবই, তার আগে আমার অপমানের বদলাটা নিয়ে নেব। এই বলে মীরার দিকে এগোতে লাগলো। আমাকে স্পর্শ করবেন না প্লিজ, তাহলে আপনার জীবন দিয়ে এর পরিণাম দিতে হবে। আপনি তো স্যার, কেমন করে এটা করতে পারেন? আমার জীবন নিবি তুই? হ্যাঁ, এটা কেমনই সম্ভব? অনেক দিন ধরে তোকে মনে ধরেছে, কিন্তু তুই ফাঁকে ফাঁকে থাকিস। কথা বলতে বলতেই ধরাম করে মীরার পেটে লাথি মেরে দিল মনিরুজ্জামান স্যার। অমনি মীরা পড়ে গেল ফ্লোরে। গলার স্বর কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না। ততক্ষণে দেখা গেল দারোয়ান পলাশও অফিস রুমে এসে উপস্থিত হলো। ভয়ে তখন নড়াচড়া করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে মীরা। বহু কষ্টে হাতটা নামিয়ে ব্যাগ থেকে কৌটোটা বের করলো। মনিরুজ্জামান মীরার মুখে রুমাল দিয়ে রেখেছে যাতে তার শব্দ বাহিরে না যায়। মীরা বুঝতে পারলো তার জিন্স প্যান্ট কেটে ফেলেছে। এই মুহূর্তে মীরা শুধু তার মায়ের কথাই বেশি মনে পড়ছে। এদিকে মীরা তার কৌটোটা খুলতে চেষ্টা করছে, কিন্তু পারছে না, হাত ফসকে যাচ্ছে। এবার আর মীরা নিজেকে রক্ষা করতে পারল না মনে হয়। মনিরুজ্জামান স্যার তার সতীত্ব শেষ করে দিয়েছে। মীরাও বুঝতে পারল এখন আর বাধা দিয়ে কাজ হবে না। কৌটোটা খুলে বহু কষ্টে মাকড়সাটা বের করলো মীরা। এখন বুঝতে পারছে না মাকড়সাটা কি স্যারের দিকে ছুঁড়ে মারবে কি না, কিন্তু ছুঁড়ে মারলে কি মাকড়সাটা স্যারকে কামড়াবে এ নিয়েও দুশ্চিন্তা কাজ করছে মীরার। যন্ত্রণায় মীরার হাত মুঠি করলো, আর ঠিক তখনই হাতের মুঠোতে মাকড়সার কামড় অনুভব করলো মীরা। মীরার শরীর শিথিল হয়ে এসেছে, বুঝতে পারছে ওর আয়ু আর বেশিক্ষণ নেই। মীরার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবু জ্ঞান হারানোর আগে মনের মধ্যে একটা ভীষণ শান্তি অনুভব করলো মীরা। দারোয়ান পলাশও তাকে ছাড়েনি। পলাশও মীরাকে ভোগ করলো। এরই মধ্যে মীরার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, রক্ত চলাচল করছে না আর। মনিরুজ্জামান দেখতে পেল। ভয়ে মনিরুজ্জামান আর পলাশ রাত 12টার সময় কলেজ থেকে মীরার মরদেহ পাশের কালীঘাটে জঙ্গলের সামনে রেখে আসলো। কেউ যে তাদের দেখতে পেল না সেটা বুঝতে চেষ্টা করলো। পরদিন সকালে খবরের কাগজে এক টুকরো খবর প্রকাশিত হলো। আজ সকালে পোড়াবাড়ির কালীঘাটের জঙ্গল থেকে একটা মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটাকে ধর্ষণ করে খুন করে তারপর এখানে ফেলে রাখা হয়েছে। তার একটা স্কুল ব্যাগ আর একটা কৌটো পাওয়া গিয়েছে, আর মেয়ের লাশটা শনাক্ত করা হয়েছে। মেয়েটির মার্ডারের পিছনে সরকারি দলের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, তাই রাতে মোমবাতি মিছিল হয়েছে। কিন্তু সরকারি দল বলছে এটা বিরোধী দলের কাজ, তাই কয়েকজন বিরোধী দলের লোককে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে, এই বলে পত্রিকার শিরোনাম করেছে। আর এদিকে মেয়েটার পোস্টমর্টেম রিপোর্ট ডক্টর কাউসারের হাতে এসেছে।
ডক্টর কাউসার রিপোর্ট দেখে মনে মনে শান্তি পেয়েছেন। এই নিয়ে ডক্টর কাউসারকে 5টি মিথ্যে মামলার রিপোর্ট বানাতে হবে। ওপরের অর্ডার। চাকরি বাঁচাতে বাধ্য হয়ে কাজটা করতে হয়। ওসি এরই মধ্যে বলে উঠল, মেয়েগুলো নিজের ভালো বুঝতে পারে না, বড় স্যারের সাথে লাগতে গিয়েছে। তখন ডাক্তার কাউসার হেসে বলল, স্যার, মেয়েটাকে ধর্ষণ করতে কোনো বাধা দেয়নি, আর তার মরণ কিন্তু এর কারণে হয়নি। ধর্ষণ ঠিকই হয়েছে, কিন্তু তার মৃত্যু হয়েছে একটা মাকড়সার কামড়ে। কি বলো? ও হতে পারে ভিকটিমের কাছে একটা কৌটো পাওয়া গিয়েছে, ওসি স্যার বলে উঠলেন। আমার ধারণা মেয়েটা নিজেই মাকড়সার কামড় খেয়েছে। এটা একটা জাল, নিজের জীবন দিয়ে পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে দেওয়া। সমাজ থেকে ধর্ষককে নির্মূল করতে এরকম মেয়ের দরকার ছিল, ডক্টর কাউসার বলে উঠলেন। ভ্যাবাচাকা খেয়ে বললেন, কি উল্টোপাল্টা কথা বলছেন, পুরোটা বুঝিয়ে বলুন। ডক্টর কাউসার হাসি দিয়ে বললেন, আমি এই বিষাক্ত মাকড়সা নিয়ে গবেষণা করেছিলাম। এই মাকড়সার শরীরে তেজস্ক্রিয় যৌগ উৎপন্ন করতে পারে। এরা এতটাই বিষাক্ত যে যার শরীরে কামড় দেয় তাকে শুধুই মেরে ফেলে না, বরং এই বিষাক্ত রোগীর সাথে কেউ যৌন সঙ্গম বা ব্লাড আদান প্রদান করলে তারও মারা যাওয়ার সম্ভাবনা থাকে 99%। যেই দুজন ওকে ধর্ষণ করেছে তারা কিন্তু বুঝতেও পারছে না তাদের শরীরে বাসা বাঁধছে মরণব্যাধি ক্যান্সার, যার কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। ওসি সাহেব চমকে উঠলেন। সাথে সাথে ওসির ফোনে একটা ফোন এলো। রিসিভ করতেই শুনতে পেল মনিরুজ্জামান স্যারের বউয়ের কণ্ঠ। স্যার, আজ মনিরুজ্জামানের শরীরটা ভীষণ খারাপ। সকাল থেকে ঠিকই ছিল, কিন্তু হঠাৎ কি যে হলো, ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি স্যার, একটু দেখা করতে আসবেন। তারপর যেটা হওয়ার সেটাই হলো। নিজের জীবন দিয়েই জীবন নিল সে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।